ভালো হতে হলে, কিওর হতে হলে, ইমিউনিটি বাড়াতে হলে ডক্টর জোকার্সের এই 7 স্টেপ অফ ট্রিটমেন্ট প্রসিডিউর একটা যুগান্তকারী প্রসিডিউর। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এম আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে একটা আনকমন বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা যখন আমি এর আগে 3D নিয়ে কথা বলেছি, তো আরেকটা আমেরিকান একটা বিশেষ গবেষণার কথা বলবো, মারাত্মক একটা বিষয়, চিন্তা করতে পারবেন না। সেটি হচ্ছে ডক্টর জোকার্স ট্রিটমেন্ট 7 স্টেপ মেথড। ট্রিটমেন্ট করতে গিয়ে কী কী মেথড ফলো করলে এটা কিউরেটিভ অপশানে যাবে, এটা প্রথমে উনি ডক্টর জোকার সাহেব মানে ক্যান্সার পেশেন্টের উপরে অ্যাপ্লাই করে দেখেছেন, পরে এটা সকল পেশেন্টের উপরেই অ্যাপ্লাই করা হচ্ছে। যারা এই মেথডগুলো 7 স্টেপ অফ ট্রিটমেন্ট অ্যাপ্লাই করতে পারেন প্রপারলি, তাহলে টোটাল ইমিউন সিস্টেমটা বুস্ট করে এবং ডিজিজ ভালো হয়ে যায়। আমরা দেখি যে কী কী স্টেপ উনি মেনটেন করেন। প্রথম স্টেপটাই হচ্ছে মাইন্ডসেট। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে রোগগুলো হয় সেটা 75%ই সাইকোসোমাটিক, আর 25% হচ্ছে ফিজিক্যাল বা দৈহিক। তো যেখানে মাইন্ডের একটা বড় বিষয়, সাইকোলজির একটা বড় বিষয় রোগের পিছনে, পেশেন্টকে আগে মাইন্ড সেট করতে হবে যে উনি ভালো হবেন কি না। আমরা এই বিষয়ে অনেক কাজ দিতে পারি, যেমন ওনাকে সহিহ হাদিসের একটা বুখারী শরীফের হাদিস আছে 5678 নম্বর হাদিসে, সকল রোগী ভালো হয়। পেশেন্ট যেন বোঝে উনি ভালো হবেন। যখন উনি পেশেন্টকে আমরা আশ্বস্ত করতে পারবো যে রোগী ভালো হবেন, তখন ওনার মধ্যে ভালো হওয়ার যে হরমোনগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হয় এবং সিক্রেশন বাড়ে, এবং আস্তে আস্তে ওই ডিজিজ ইমিউনিটি বাড়ে এবং রোগ ভালো হয়ে যায়। এই ভালো হবেন এটা যদি আমরা প্রপারলি পেশেন্টকে গাইডেড করতে পারি, এবং গাইডেড করেই ট্রিটমেন্টটা শুরু করা উচিত। আমরা যদি এটা না করে, যদি পেশেন্ট আসলো 1 মিনিটে 2টো পেশেন্ট দেখলাম, বা এগুলা তাকে মাইন্ডসেটটাকে ওই রকম থাকলো, তার মধ্যে কনফিউশন থাকলো, তাহলে কিন্তু পেশেন্ট সহজে ভালো হবে না। আপনি অনেক দামি ওষুধ দিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না, এরকম বহু পেশেন্ট আছে। তো আমেরিকাতে যখন এটা স্টাডি করা হয় যে পেশেন্টের মাইন্ড সেট আপটা চেঞ্জ করা এবং পেশেন্টকে আরোগ্যের যে স্বপ্নটা, ড্রিমটা, সেটা দেখানো, বিভিন্নভাবে দেখানো যায়। আজকে আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে যে আমাদের দেশ থেকে পাশের কান্ট্রিতে ইন্ডিয়াতে প্রায় 1 কোটিরও বেশি পেশেন্ট যায়। সেখানে কিন্তু একটা বিশেষ মেথড অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে মাইন্ডসেট। বাংলাদেশে এই মাইন্ডসেটটা তারা পায় না। ডাক্তার কিন্তু সেম লেখাপড়া, কিন্তু তারা কি দিচ্ছে, তারা মেথডটা ফলো করছে, পেশেন্টকে মোটিভেশন দিচ্ছে, পেশেন্টের মাইন্ড সেট করছে যে আপনি ভালো হবেন এই চিকিৎসায়, এবং পেশেন্ট আশ্বস্ত হচ্ছে, কাজও হচ্ছে। সো মাইন্ডসেট ইজ দ্য হাইলি ইফেক্টিভ মেথোডোলজি অফ ফার্স্ট স্টেপ অফ ট্রিটমেন্ট প্রসিডিউর, যেটা ডক্টর জোকার্স প্রথম উল্লেখ করেছেন। দর্শক, সেকেন্ড যে মেথডটা আছে ডক্টর জোকার্সি, সেটি হচ্ছে ক্লিনজিং মেথড বা ক্লিনজিং স্ট্র্যাটেজি। ক্লিনজিং স্ট্র্যাটেজিটা হচ্ছে অত্যন্ত পরিষ্কার একটা স্ট্র্যাটেজি, যেটা হলো আপনি দেহের যদি কোনো টক্সিন থাকে, বিষাক্ত জিনিস থাকে, তাহলে এটা আপনার যে ওষুধই দেন, যে পদ্ধতিগুলি অ্যাপ্লাই করেন, তাহলে সেটা কাজ করবে না। এর জন্য পরিষ্কার করা দরকার। যেমন অনেকগুলো ব্যাপার আছে, এই বডিতে অসংখ্য রকমের টক্সিন থাকে, যেমন ওয়াটার টক্সিন, এয়ার টক্সিন, মানে বাতাস থেকে টক্সিন আসছে, পানি থেকে আসছে, তারপরে হচ্ছে পরিবেশ থেকে আসছে, সাউন্ড থেকে আসছে, খাদ্য থেকে আসছে। খাদ্য পয়জনিংটা বিশাল মারাত্মক একটা বিষয়। এই ক্লিনজিংগুলো এবং আরও নার্কোটিক, লাস্টে আছে আমরা অনেক নেশাগ্রস্ত, তাদের এই বডিটা টক্সিন যুক্ত হয়ে পড়ে, এবং এটাকে ক্লিনজ করা না করিয়ে কখনোই ট্রিটমেন্ট দেওয়া ঠিক না। ক্লিনজ করার অনেকগুলো মেথোডোলজি আছে, এবং এটা নিয়ে অনেক ক্লাস নেওয়া যায়, মানে অনেক বড় কথা বলা দরকার। এবং ক্লিনজিং স্ট্র্যাটেজির মধ্যে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, যেমন আপনি ফাস্টিং থেরাপি। আমরা যদি পেশেন্টকে ফাস্টিং দিই, তাহলে কিন্তু এই ক্লিনজিং মেথডের একটা স্টেপ এটা করা যাবে। গরম পানি, ওয়াটার, মানে হট ওয়াটার যদি দিই, সেখানেও কিন্তু আমরা ক্লিনজিং মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপরে আরও আছে ডিপ ব্রিদিং সিস্টেম ও ক্লিনজিং মেথডগুলো আছে, এবং কিছু নিউট্রিশন আছে, কিছু ড্রাগস আছে, এবং আরেকটা বড় বিষয় সেটা হলো আপনার এক্সারসাইজ আছে। এক্সারসাইজ করলেও কিন্তু ক্লিনজিং চলে আসে। এক্সারসাইজ এটা তো কিন্তু ক্লিনজিংটা চলে আসে। তো কীভাবে আসে? যখন গা ঘেমে যায়, সেখান থেকে সোয়েটিক ঘামগুলো বের হয়ে যায়, এবং ফাইনালি শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায়। অনেকগুলো মেথোডোলজি এখানে আছে, আরও অনেকগুলো আছে। তো তারা কিন্তু যারা এই
কিউরেটিভ অপশানে কাজ করে তারা কিন্তু ক্লিনজিং মেথডটাও ফলো করেন এবং খুবই ফ্রেশ একটা বডি হয়, সেলগুলো থাকে, টিস্যুগুলো থাকে এবং যে কোনো মেডিকেশন সেখানে কাজ করে। ডক্টর জোকার্সের কিউরেটিভ 7 স্টেপ মেথডের আরেকটা বড় মেথড হচ্ছে নিউট্রিশন। সারা বিশ্ব স্বীকৃত যে পুষ্টির একটা বড় ব্যাপার রোগ নিরাময়ের জন্য। তো পেশেন্টের কী কী পুষ্টি দেওয়া হচ্ছে, পুষ্টির মধ্যে আপনার কী পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছেন, কী পরিমাণে প্রোটিন দেওয়া দরকার, কী পরিমাণে ফ্যাট দরকার, কী পরিমাণে ভিটামিন দরকার, কী পরিমাণ পানি দরকার, কী পরিমাণ অক্সিজেন দরকার, সব নিউট্রিয়েন্টগুলোর একটা সমন্বয়টাই হচ্ছে এই নিউট্রিশন ডিপার্টমেন্টে আছে। এবং এটা দেখবেন যে নিউট্রিশনিস্ট, আমিও নিউট্রিশনিস্ট, তো এটা একটা বিশাল ইম্প্যাক্ট আছে এবং এর ডিপার্টমেন্ট আছে, পিএইচডিও করা যায়। সো পেশেন্টের নিউট্রিশনগুলোকে ব্যালেন্স করাটাই একটা মূল লক্ষ্য এবং যদি এই নিউট্রিশনগুলো ব্যালেন্স করা হয় তাহলে আপনার ডিজিজগুলোকে কিওর করার খুবই ইজি একটা মেথড হয়ে দাঁড়াবে। ডক্টর জোকার্সের 7 স্টেপের যুগান্তকারী আরেকটা মেথড হচ্ছে স্লিপ, মানে ঘুম। এটা একটা মারাত্মক ধরনের পুষ্টি। আপনি যে কাজই করেন না কেন, আপনি যাই হন না কেন, যদি ঘুম ঠিক না থাকে, ঘুমের প্রপার ইউটিলাইজেশন না হয়, কোনো ওষুধ কাজ করবে না, কোনো ফুডস কাজ করবে না, কোনো হরমোন কাজ করবে না। সো এটা একটা সো মারাত্মক একটা বিষয়। এই ঘুমগুলো নিয়ে যারা ইগনোর করে তাদের ডিজিজ হতে বাধ্য। আপনি দেখবেন যাদের ডিজিজ হয়েছে, এই 7 মেথডের এই 4 নম্বর মেথডটা অত্যন্ত ইম্পর্টেন্ট তার জন্য। কতটুকু ঘুমাবেন, এটার অনেক স্লিপ নিয়ে অনেক কথা বলার আছে, যে একটা মানুষই অ্যাডাল্ট মানুষের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার এবং সেটা কোন টাইমে ঘুমাবেন সেটাও একটা বিষয় আছে। যে আমরা যদি 10টার পরেই ঘুমে যাই বা 8-9টার পরেই ঘুমে যাই এবং ভোরে উঠি, এই যে 10টার পরে বা 12টার মধ্যে যে মেলাটোনিনগুলো সিক্রেট হয় সেটা ইমিউনিটি সেলগুলোকে বাড়ে এবং ক্যান্সার সেলগুলোকে প্রিভেন্ট করতে পারে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো স্লিপ করতে করতে আমরা একটাই ঘুমাই, ততক্ষণে মেলাটোনিনের যে টাইমটা, এর যে এক্সপ্লোরেশন হওয়ার টাইমটা ব্রেন থেকে আউট হয়ে যায় এবং এই পেশেন্টরা আস্তে আস্তে রোগগ্রস্ত হয়, ক্যান্সার রোগে ভোগে, বিভিন্ন রোগে, ডিপ্রেশন, সাইকোলজিক্যাল রোগ তো আছে। সো স্লিপ একটা বড় বিষয় এবং এটা মেনটেন করবেন। আমি কোনো একটা ভিডিওতে শুধু স্লিপ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ডক্টর জোকার্সের 5তম যে ট্রিটমেন্ট স্টেপ আছে ফর কিউরেটিভ ট্রিটমেন্ট স্টেপ, সেটি হচ্ছে স্ট্রাকচারাল ওয়ার্ক বা হরমোন ট্রিটমেন্ট। বিশাল একটা ব্যাপার। স্ট্রাকচারাল ওয়ার্ক, এটা একটা ওয়ার্ড লাগতেছে বা একটু অন্যরকম লাগছে। সেটি হচ্ছে যে স্ট্রাকচারাল ওয়ার্ক হচ্ছে যে বডির যে কম্পোজিশনগুলো যে স্ট্রাকচারে হওয়া দরকার ছিল সেটা কমে যায় বা বেড়ে যায়। এটাকে ঠিক করার জন্য হরমোন একটা বড় প্যাথি। ধরুন যে আমাদের 25 বছর পরে যে ডিজেনারেটিভ ফেজটা শুরু হলো এবং প্রতিদিন প্রায় 50 কোটি করে কোষ মারা যাচ্ছে, মানে সেল মারা যাচ্ছে। যদি আমার হাড়ের কোষ থেকে মারা যায়, আস্তে আস্তে হার্ট অস্টিওপোরোসিস হবে। যদি আমার চোখের কোষ থেকে আস্তে আস্তে সেলগুলো 50 কোটির মধ্যে একটা রেশিও মারা যায়, তাহলে চোখের দৃষ্টিশক্তি কমবে। মেমোরি থেকে যদি মারা যায় তাহলে মেমোরি শক্তি কমে যাবে। এই যে ডিজেনারেশন হওয়া, স্কিন থেকে করলে স্কিনের রিঙ্কেল হবে, কান থেকে করলে কানের শ্রবণ শক্তি, সেক্স থেকে করলে সেক্স পাওয়ার কমে যাবে। এই যে টোটাল বডির যে সেলগুলো, সেগুলো কমে যাওয়ার গেলে যে ডিফরমেশন দেখা দেয় বা যে ডিজেনারেটিভ ফেজ দেখা দেয়, সেটাকে রিভার্স করা বা সেটাকে ফুলফিল করাটাই হচ্ছে হরমোন থেরাপি বা স্ট্রাকচারাল ওয়ার্ক। এটা ফিল না করলে ওষুধ দিয়ে বা ড্রাগস দিয়ে কখনোই কিওর করা সম্ভব নয়। হরমোন বা এন্ডোক্রিনোলজি একটা ডিপার্টমেন্ট, আপনারা জানেন যে এই ডিপার্টমেন্টের বড় বড় মেডিকেল কলেজ চলে। সো এটা নিয়ে কথা বলার অনেক কথা বলার আছে, তো আজকে তো সম্ভব নয়। তো এই স্ট্রাকচারাল ওয়ার্কটা যদি মেনটেন করা যায় তাহলে এটা ফুল কিওর করা সম্ভব পেশেন্টের। এটা 5ম ধাপে ডক্টর জোকার্স মেনটেন করতেন। ডক্টর জোকার্সের 7 স্টেপের মধ্যে 6 নম্বর যে পয়েন্টটা আছে সেটি হচ্ছে সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট হচ্ছে ফুড বা যে কোনো সাপ্লিমেন্ট হতে পারে। সাপ্লিমেন্টেশন যেটা ঘাটতি থাকবে দেহে সেটা স্ক্যান করে দেখতে হবে বডিতে কী কী ঘাটতি আছে। সেটা ফুড হতে পারে, সেটা তার হরমোন হতে পারে, যে কোনো জিনিস যে ঘাটতিগুলো আছে সেটা সাপ্লিমেন্ট করা। তো আমাদের দেশের ডক্টররা সাপ্লিমেন্টকে খুব একটা অতটা হাইলাইট করেন না, কিন্তু আমেরিকার মতো দেশে বা জাপানের মতো দেশে বা কোরিয়ার মতো দেশে তারা এই সাপ্লিমেন্ট যেটা ঘাটতি আছে দেহে, সেই ঘাটতিটা সেটা ভিটামিনও হতে পারে, সেই ঘাটতিগুলো ফিল আপ করার জন্য তারা সাপ্লিমেন্ট ইউজ করে এবং অত্যন্ত সেফটি একটা ব্যাপার, কোনো রকমের কোনো সাইড ইফেক্ট নাই, ইজিলি পেশেন্ট কিওর হতে পারে। এই 6 নম্বর মেথডটা অত্যন্ত ইফিসিয়েন্ট একটা মেথড এবং সেফটি মেথড। ডক্টর জোকার্সের কিউরেটিভ অপশন 7 স্টেপের লাস্ট যে স্টেপটা সেটি হচ্ছে অ্যাগ্রেসিভ থেরাপি বা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট। উনি অ্যাগ্রেসিভ বলেছেন। এই জায়গাতে ট্রিটমেন্ট বা ড্রাগস বা মেডিসিনের এই জায়গাতে ডক্টরের কাজটা আছে। এই যে
7টা মেথড, 7টা স্টেপ পার হওয়ার পরে যদি পেশেন্ট কিওর না হয় তখন তাকে ওষুধ দেওয়া হয়, এবং সেটি হচ্ছে যুগান্তকারী একটা মেথড। আসলাম আর প্রথমে ওষুধ মানে থেরাপি দেওয়া শুরু করলাম, এই যে হরমোন সাপ্লিমেন্ট, তারপর হচ্ছে স্লিপ প্যাটার্ন, নিউট্রিশন, ক্লিনজিং মেথড বা মাইন্ড সেট আপ, এর কোনোই ধারলাম না। শুধুমাত্র আসলাম আর ওষুধ দিলাম, আবার আসলাম আবার ওষুধ দিলাম, আবার আসলাম আবার ওষুধ দিলাম, মানে অ্যাগ্রেসিভ থেরাপিতে 7তম যে মেথডটা সেটাই ফলো করছে। অ্যাজ এ রেজাল্ট কোনো রুগী ভালো হচ্ছে না। ভালো হতে হলে, কিওর হতে হলে, ইমিউনিটি বাড়াতে হলে ডক্টর জোকার্সের এই 7 স্টেপ অফ ট্রিটমেন্ট প্রসিডিউর একটা যুগান্তকারী প্রসিডিউর। যদি এটা মেনটেন করা হয়, যে কোনো পেশেন্টের তার ইমিউন সিস্টেম বেড়ে যাবে এবং রোগ একদম ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি আপনারা এই মেথডটা ফলো করবেন। আমি পার্সোনালি ফলো করি এবং আমি আশা করছি যে ডক্টররা এই মেথডগুলো ফলো করুক এবং পেশেন্টের ইমিউন সিস্টেম নিয়ে কাজ করুক এবং পেশেন্ট ভালো থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।